হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু কোয়েশ্চন ব্যাংক সলভ করব। সো চলো তো আমরা প্রথম আমাদের কোয়েশ্চন ব্যাংকটা সলভ করে স্টার্ট করে দিই। তো আমাদের প্রথম কোয়েশ্চনটা কোথায় আসছে দেখো তো। আমাদের প্রথম কোয়েশ্চনটা আসছে তোমার হচ্ছে ভাই রুয়েটে 2012 সালে। সো চলো এই কোয়েশ্চনটা আসলে কি বলতে চাইছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো কোয়েশ্চন আমরা পড়ে দেখি প্রথমে। কোয়েশ্চন আমাকে বলতেছে হচ্ছে ভাই, নিম্নলিখিত যৌগগুলো পারস্পরিক যে রূপান্তর হয় তা সমীকরণ আকারে লেখো। অর্থাৎ এক নম্বরে তোমাকে দেখাইতে বলতেছে ভাই বেনজিন থেকে তুমি কি তৈরি করো, টলুইন তৈরি করো। 2 নম্বরে বলতেছে তুমি ফেনল থেকে বেনজিন তৈরি করো। 3 নম্বরে বলা হচ্ছে ইথিলিন থেকে অ্যাসিটিলিন তৈরি করো। 4 নম্বরে বলতেছে ইথিন থেকে মিথানল তৈরি করো। এবং 5 নম্বরে বলতেছে হচ্ছে ভাই সোডিয়াম প্রোপানয়েট থেকে ইথেন তৈরি করো। সো দেখো সবগুলাই তোমাকে কিন্তু আমি আগের লেকচারগুলোতে পরে আসছি। তো যারা আমার লেকচার অলরেডি ফলো করছো তারা নিশ্চয়ই এগুলা পারার কথা। তারপরে চলো, যদি হয় কেউ নতুনও হয়ে থাকো কোনো সমস্যা নেই, আমি দেখাই দিই এখানে কিভাবে কিভাবে তৈরি করবা। 1 নাম্বার দেখো, 1 নাম্বারে হচ্ছে ভাই আমাদেরকে কি বলতেছে ভাই, বেনজিন থেকে তুমি কি তৈরি করো, টলিন তৈরি করো। এটা তো ভাই আমরা গত লেকচারে দেখে আসছি, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন ছিল। এবং আমি তোমাদেরকে তখনই বলছিলাম যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। তাহলে এখানে আমরা কি করতাম দেখো তো, একটা বেনজিনকে নিতাম। সাপোজ এটা যদি আমাদের একটা বেনজিন হয়, বেনজিন আমরা একটা হাইড্রোজেনকে উপরে দেখাচ্ছি। এবং এর সাথে হচ্ছে যে আমরা কি করতাম দেখো তো ভাই, তোমার টলুইন যেহেতু, তাহলে আমরা এখানে মিথাইল ক্লোরাইডকে যুক্ত করতাম। এবং দেন আমরা দেখো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে মাধ্যম হিসেবে কাকে রাখতাম ভাই, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে। এবং যখন এখানে আমরা রাখতাম তখন দেখো কি হইতো, এই বেঞ্জিনের একটা হাইড্রোজেন এইখানকার একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করতো। তাহলে এখানে তৈরি করতে হচ্ছে তোমার ভাই HCl, আর বাকি যে CH3টা আছে সেটা গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে যাইতো। তার মানে তখন CH3টা তাহলে তাহলে এই হাইড্রোজেনের জায়গায় গিয়ে বসে যাইতো। এটা আমরা গত লেকচারে খুব ভালোভাবে ব্যাখ্যা করছিলাম। কেউ যদি এটা দেখতে চাও তাহলে গত লেকচারটা দেখে আসিও, যদি না বুঝো এটা। তাহলে CH3টা এখানে এসে বসে যাইতো। ওকে, তাহলে এখানে কাহিনী কি হচ্ছে দেখো, আমি তোমাদেরকে আগে একটা রুলস শিখাইছি, সেটা হচ্ছে একটা যোগে যদি হাইড্রোজেন থাকে আর একটা পাশের যোগে যদি ভাই ক্লোরিন থাকে, অবভিয়াসলি এখানে কি তৈরি হবে, HCl তৈরি হবে। আর হাইড্রোজেন যেহেতু চলে গেছে Cl এর সাথে, তার হাইড্রোজেনটা খালি হয়ে গেছে না হাতটা, তো এই হাতে এসে কি বসবে তখন, এই CH3টা এসে বসবে। তো এভাবে আমরা বেনজিন থেকে টলিন তৈরি করতে পারি। এবং এই বিক্রিয়ার নাম কি ছিল দেখো তো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। চলো আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে বলতেছে তুমি ফেনল থেকে বেনজিন তৈরি করো। তো ভাই এটা তো আরো ইজি, এটাও দেখাইছি আমরা, বেনজিন প্রস্তুতির সময় ছিল। ওকে, তাহলে দেখো তো এখানে কি দিছিলাম আমরা, আমরা এখানে বেনজিন, এখানে আমরা একটা তৈরি করবো হচ্ছে ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। ওকে, তাহলে আবার আমরা এখানে একটা প্রথমে বেনজিনের স্ট্রাকচার রাখি। ফেনল মানে এটার উপরে কি থাকবে বলতো, OH থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা বেনজিন তৈরি করতাম। আমরা কি যুক্ত করতাম দেখো তো ভাই, জিঙ্ক যুক্ত করতাম। তো জিঙ্ক যুক্ত করার পরে কি হইতো দেখো তো, জিঙ্ক যুক্ত করার পরে যেটা হইতো, এই জিঙ্কটা এই OH এর অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করতো। এবং হাইড্রোজেনটা এখানে থেকে যাইতো, ফলে আলটিমেটলি বেনজিন তৈরি হয়ে যাইতো। এই জিনিসই কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। ওকে, সো তাহলে এখানে দেখো ভাই খুবই সিম্পল বিষয়, হাইড্রোজেনটা এখানে থেকে যাবে, এটাই বেনজিন। দেখো এখানে কি হয়েছে, এখানে যে জিঙ্কটা আছে, এই জিঙ্কটা এই OH এর O এর সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করছে। আর বাকি হাইড্রোজেনটা এখানে রয়ে গেছে, সো এটা বেনজিন। সো এভাবে আমরা ফেনল থেকে বেনজিন তৈরি করতাম। 3 নম্বরে দেখো তোমাকে কি বলতেছে, ইথিলিন থেকে ভাই অ্যাসিটিলিন তৈরি করো। কথা হচ্ছে ইথিলিন জিনিসটা কি, ইথিলিন হচ্ছে ইথিনের আরেকটা নাম। তাহলে আমাকে তৈরি করতে বলছে হচ্ছে ভাই ইথিলিন থেকে অ্যাসিটিলিন। প্রথম কথা আমি এখানে নোট লিখে দিই একটা, কি নোট, নোটটা হচ্ছে ভাই ইথিলিন, এটা মানে হচ্ছে তোমাদের ভাই ইথিন। এবং মানে ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন, আরেকটা হচ্ছে অ্যাসিটিলিন, যেটা অ্যাসিটিলিন, এটা বেসিক্যালি তোমার হচ্ছে ভাই ইথাইন। ওকে, সো অ্যাসিটিলিন হচ্ছে ভাই ইথাইনের আরেকটা নাম। তো চলো আমি জিনিসটাকে বক্স করে দিই। সো দেখো এবার আমার কোয়েশ্চনে কি বলছে, আমাকে কোয়েশ্চনে বের করতে বলছে এই ইথিলিন মানে ইথিন থেকে তুমি কি তৈরি করো, অ্যাসিটিলিন তৈরি করো, মানে ইথাইন তৈরি করো। তো ভাই এটাও তো খুব সিম্পল, তোমাকে এটাও আমি শিখাইছি। দেখো এখানে ইথিন হচ্ছে এটা ভাই, তোমাদের তৈরি করতে বলছে কি দেখো তো ভাই, তোমাদের তৈরি করতে বলছে হচ্ছে ভাই অ্যাসিটিলিন। দ্যাট মিনস তোমাদের তৈরি করতে বলছে হচ্ছে ভাই CH3 বন্ড CH, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। কি করলে তৈরি হবে, প্রথমে ভিডিও পজ করে একটু চিন্তা করো। দেখো তো, যদি চিন্তা করে শেষ আমি তোমাকে আনসারটা বলে দিই। আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম না ভাই, ডি হাইড্রোজিনেশন বিক্রিয়া। দেখো আমি তোমাকে একটা অলরেডি জিনিস শিখে আসছিলাম যখন আমরা অ্যালকাইন প্রস্তুতি পড়েছিলাম, তখন সেটা ছিল কি, ডি হাইড্রো
জিনেশন বিক্রিয়া, মানে যেখানে হচ্ছে যে হাইড্রোজেন কমানো হইতো, তাই না? আমরা কিভাবে কমাইতাম? আমরা এখানে প্রভাবক হিসেবে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করতাম। এবং আমি তোমাদেরকে শিখাইছিলাম এই ডিহাইড্রোজেনেশন বিক্রিয়াতে কি হয়, একটা হাইড্রোজেন মৌল তোমার বের হয়ে যাবে। এবং এখানে তুমি মাধ্যম হিসেবে কি ইউজ করবা বা প্রভাবক হিসেবে কি ইউজ করবা, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। খেয়াল করে দেখো তোমার এখানে আছে কি ভাই, তোমার এখানে অলরেডি কোয়েশ্চনে দেওয়া আছে হচ্ছে ভাই ইথিন। তোমাকে ইথিন থেকে ভাই তৈরি করতে বলতে হচ্ছে ভাই ইথাইন। জিনিসটা চিন্তা করো তো, ইথিন থেকে ইথাইন কিভাবে বেরোবে? এখানে দেখো CH2 আছে, এখানে সিএইচ আছে। তার মানে প্রথম কার্বন থেকে একটা হাইড্রোজেন সরতে হবে, তারপর পরের কার্বন থেকে একটা হাইড্রোজেন সরতে হবে। তো হাইড্রোজেন সরবে কোন বিক্রিয়ার দ্বারা? হাইড্রোজেন সরার যে বিক্রিয়া, সেটাকে তো তুমি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া বলো। ডি মানে কমে যাওয়া, হাইড্রোজেন কমে যায়, এখানে কমায় ফেলতে হবে। তাহলে এখানে আমরা মাধ্যম হিসেবে তখন কাকে ইউজ করব? কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে এখানে একটা হাইড্রোজেন এভাবে করে বের হয়ে যাবে, যেটাকে তুমি ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়া বলো। কারণ দেখো এখানে CH2 করেছিল, কিন্তু তোমার যে মেইন উৎপাদন উৎপন্ন হয়েছে, দ্যাট মিনস ইথাইন বা অ্যাসিটিলিন, সেখানে কিন্তু সিএইচ আছে, একটা করে হাইড্রোজেন কিন্তু কমে গেছে দুইটা কার্বনেই। মোট দুইটা হাইড্রোজেন কমছে, সেগুলা H2 আকারে বের হয়ে গেছে। তো এই বিক্রিয়াটাকে আমরা কি নাম দিয়েছিলাম? ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া দিয়েছিলাম। এভাবে তুমি ইথিলিন থেকে অ্যাসিটিলিন তৈরি করতে পারো। দেখো আমি তোমাদেরকে টেকনিক শিখাইছিলাম, সেটা হচ্ছে যে ভাই কখনো যদি হাইড্রোজেন কমাইতে হয়, যেমন এখানে ইথিন থেকে যখন তোমার এই অ্যাসিটিলিন তৈরি করতে বলবে, মানে আমি আবার বলি, ইথিন থেকে যখন তোমার অ্যাসিটিলিন তৈরি করতে বলবে, তখন তোমার হাইড্রোজেন কমাইতে হবে। আর হাইড্রোজেন কমানোর জন্য তোমার ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া করা লাগবে। আর তুমি তাহলে এখানে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে তুমি মাধ্যম হিসেবে কাকে ইউজ করবা? কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করলে হাইড্রোজেন বের হয়ে যাবে। আশা করি ভাই এই টপিকটা বুঝতে পারছো এখানে। তাহলে আমি তোমাকে একটু করে নেক্সট পৃষ্ঠায় যাই এবং আমি কিছু নোট লিখে দিই। আমাদের তাহলে প্রথম নোটটা হবে, নোট 1 নাম্বার, আমরা লিখবো যে কখনো যদি হাইড্রোজেন কমাতে হয়, তবে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করি। আর এটা ব্যবহার করা মানে কোন বিক্রিয়া? ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া। ওকে, আশা করি ভাই বুঝতে পারতেছো। 2 নাম্বার, এবার হাইড্রোজেন কমাইতে হলে না ভাই এই কাজ করতাম। তো কখনো যদি হাইড্রোজেন বাড়াইতে হয়, অনেকগুলো কাজ করতে পারি। কখনো যদি হাইড্রোজেন বাড়াতে হয় অনেকগুলো কাজ করতে পারি। একটা কাজ দেখো, একটা কাজ হচ্ছে যে খেয়াল করে দেখো, একটা কাজ হচ্ছে আমরা এখানে বিজারণ করতে পারি। কারণ কেন? দেখো বিজারণ করা মানে কি যুক্ত করা? আমরা অলরেডি বলে আসছিলাম জায়মান হাইড্রোজেন যুক্ত করা। বিজারণ করা মানে জায়মান হাইড্রোজেন যুক্ত করা। অর্থাৎ কোনো সময় তোমার যদি ভাই কখনো যদি হাইড্রোজেন বাড়াতে হয়, তুমি তখন কি করতে পারো বলো তো? তুমি তখন বিজারণ করতে পারো। সাপোজ ধরো তোমার কাছে এখানে আছে CH3CHO। তো ভাই তোমারে এখান থেকে তৈরি করতে বলতেছে যে তুমি এখান থেকে তৈরি করো ইথানল। তার মানে CH3CH2OH। এগুলো ভাই টেকনিক, এই টেকনিকগুলো জানলে জৈব যৌগ অনেক ইজি হয়ে যায়। যেমন দেখো ভাই, তোমার এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে, এখানে আছে CHO, এখানে আছে CH2OH। একটা জিনিস খেয়াল করে দেখো, অক্সিজেন তো ভাই এখানেও আছে, অক্সিজেন তো এখানেও আছে। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এখানে হাইড্রোজেন হচ্ছে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন হচ্ছে আমার 3টা। তাহলে আমার হাইড্রোজেন 2টা বাড়াইতে হবে। তো 2টা হাইড্রোজেন বাড়ানোর জন্য আমি কি করব? বিজারণ করব। তার মানে এখানে 2টা হাইড্রোজেন দিব, বিজারণের সময় আমরা জায়মান হাইড্রোজেনকে দিই। চলো আমি জিনিসটাকে তাহলে একটু ডানে নিয়ে যাই, এগুলো হচ্ছে টেকনিক ভাই। ওকে, তাহলে চলো আমরা এইটাকে দিকে নিয়ে যাই এবং আমরা বিজারণ করব। তার মানে এখানে আমরা 2টা হাইড্রোজেনকে যুক্ত করব। আর তাহলে এখানে আমরা বিজারণ করার সময় আমরা কি ইউজ করি বিজারক? তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট কি ইউজ করি। এই যে এই যৌগটার নাম কি ভাই? LiLH4। এটার নাম কি? লিথিয়াম। এটা অনেক জায়গায় দেখবা ইউজ করা হয়, এই জন্য লিখে দিচ্ছি অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। আচ্ছা,
তারপর দেখো, তাহলে এখানে কখনো যদি হাইড্রোজেন বাড়াতে হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, বিজারণ করতে পারি, আর একটা কাজ করতে পারি, সংযোজন বিক্রিয়া ঘটাতে পারি। সংযোজন বিক্রিয়া ঘটাতে পারি। চলো আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো ভাই, এটা এটা হচ্ছে আমরা একদম অ্যালকেনের সময় দেখে আসছিলাম। ধরো তোমার কাছে CH2 ডাবল বন্ড CH2 আছে। তো ভাই তোমাকে এখান থেকে তৈরি করতে বলতেছে হচ্ছে যে CH3 তাহলে তোমাকে এখানে কি আছে বলো তো, CH2 ডাবল বন্ড CH2 আছে, তোমাকে তৈরি করতে বলতেছে CH3 তো তুমি এখন কি করবা, আমরা কি করতাম দেখো তো, এটার সাথে হাইড্রোজেনকে সংযোজন করাইতাম এবং আমরা প্রভাবক হিসেবে রাখতাম নিকেলকে। টেম্পারেচার দিতাম হচ্ছে আমরা 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো আমরা এই কাজটা করতাম। অর্থাৎ তাহলে আমরা একটু জিনিস মনে রাখবো, এটা পয়েন্ট আকারে যে অথবা নোট আকারে আমরা মনে রাখতে পারি। যদি কখনো আমার হাইড্রোজেন বাড়াতে হয় আমি দুইটা কাজ করতে পারি। আমি হয় বিজারণ করাতে পারি, বিজারণ করানো মানে হচ্ছে ভাই হাইড্রোজেন যুক্ত করা। বিজারণ করা মানে কি দেখো তো, হাইড্রোজেনকে যুক্ত করা। জারণ করা মানে হচ্ছে অক্সিজেন যুক্ত করা। তো হাইড্রোজেন যুক্ত করলে আমরা জাস্ট এখানে মাধ্যম হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটকে নিব, বা আমরা বলতে পারি এখানে বিজারক হিসেবে আমরা নিব জিনিসটা। আর তুমি হচ্ছে যে ভাই যদি তুমি এখানে ওই সংযোজন বিক্রিয়া করাতে পারো, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে হাইড্রোজেন যুক্ত করবা এবং তুমি নিকেল প্রভাবককে রাখবা এবং তোমার 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি দিবা। এই জিনিস তুমি আগে 9-10 থেকে শিখে আসছো, এই নিকেলের এই বিক্রিয়াটা। ওকে, তো আমরা যেখানে ছিলাম, তো এখানে আমরা জাস্ট এখান থেকে আসছিলাম আসলে যে যদি আমার হাইড্রোজেন কখনো বের করে দিতে হয় বা কমাই দিতে হয় তাহলে আমরা কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করবো। তাহলে এখানে দেখো খুব ভালো করে দেখো, নোট 1 লিখছি এটা আমরা, আর নোট 2টা আমরা এখানে লিখছি। তাহলে নোট 1 হচ্ছে হাইড্রোজেন কমাতে হলে কি করতে হবে লিখছি, আর নোট 2 তে হাইড্রোজেন বাড়াতে হলে কি করতে হবে সেটাও আমরা লিখছি এখানে। ওকে, চলো তাহলে আমরা এবার 4 নাম্বার কোশ্চেনে যাই। 4 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে। আশা করি তোমরা প্রথম 3টা কোশ্চেন বুঝতে পারছো ভাই, কোনো প্রবলেম নাই। দেখো 4 নাম্বার কোশ্চেন বলছে তোমাকে ইথিন থেকে কি তৈরি করো, মিথানল তৈরি করো। চলো জিনিসটা আমি তোমাকে এখানে দেখাই, একটা পেজ অ্যাড করি। ওকে, পেজ আসছে, চলো আমরা দেখি। 4 নাম্বার হচ্ছে আমাদের ইথিন থেকে মিথানল। আমি চলো এখানে আগে লিখি জিনিসটা। তাহলে আমাকে 4 নাম্বারে তৈরি করতে বলছে হচ্ছে ভাই ইথিন থেকে মিথানল। একটা জিনিস আগে চিন্তা করো, যে যখন তৈরি করতে বসে তখন তুমি কি চিন্তা করবো আগে আমি তোমার বলি। ইথিনের মধ্যে কার্বন থাকে কয়টা ভাই, 2 কার্বন। মিথানলের মধ্যে কার্বন থাকে কয়টা, 1 কার্বন। ওকে, দেখো আমি আবার বলি, ইথিনের মধ্যে তোমার কার্বন থাকে কয়টা, 2 কার্বন, কিন্তু মিথানলে কার্বন থাকে কয়টা, 1 কার্বন। এটা তুমি অলরেডি এখনো জানো। তাহলে তোমাকে যদি ইথিন থেকে যদি মিথানল তৈরি করতে হয় তাহলে তোমার আগে প্রথম কাজটা হবে আগে 2 কার্বন থেকে 1 কার্বনে নিয়ে যাওয়া। দেখো জিনিসটা বুঝতেছো কিনা, কারণ দেখো তোমাকে আলটিমেটলি এই জিনিসটাকে তৈরি করতে বসে এরকম, ইথিন মানে CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে তোমাকে তৈরি করতে বসে হচ্ছে ভাই HCHO, মিথান, সরি HCHO না, CH3OH। আমি পাগল হয়ে গেছি আজকে। দেখো তাহলে তোমার আছে এখানে ইথিন, ইথিন মানে হচ্ছে ভাই CH2 থেকে আমাকে কি তৈরি করতে বসে, মিথানল। তো মিথানল মানে সংকেত কি ভাই, CH3OH তৈরি করতে বসে। তো লজিকটা দেখো, আমার এখানে 2 কার্বন আছে হচ্ছে ইথিনে, আমাকে যেটা তৈরি করতে হবে সেটাকে করতে হবে 1 কার্বনের। তাহলে আমার প্রথম কাজটা কি হবে, তাহলে তোমার প্রথম কাজটা হবে আগে কার্বন সংখ্যা কমাইতে হবে। তবে কার্বন সংখ্যা কিভাবে কমাবা দেখো তো, ইথিন থেকে কার্বন সংখ্যা তুমি কিভাবে কমাবা। আমি কিন্তু তোমাকে টেকনিক শিখাইছি আগে যখন আমরা ইথিনের বিক্রিয়া দেখাইছিলাম। তুমি ভাই ওজন বিক্রিয়া করাই দাও। যদি তুমি ওজন বিক্রিয়া করাও, দেখো 2টা পার্টে তখন ভাগ হয়ে যাইতো, তাই না? তখন তুমি এখানে মাধ্যম হিসেবে CCl4 কে রাখো অথবা CHCl থেকে রাখো। ওজন কি করতো বলতো, এই ডাবল বন্ডকে অ্যাটাক করে ডাবল বন্ডকে ভেঙে দিত। ফলে এখানে কি থাকতো, কার্বন, এর সাথে তোমার এখানে 2টা হাইড্রোজেন, আর ডাবল বন্ড ভেঙে গেছে, তাহলে এখানে একটা কার্বন আছে, এর সাথে 2টা হাইড্রোজেন। দেন এই যে অক্সিজেন গুলো মিলে ঘর বাড়ি তৈরি করতো, তাই না? এগুলো আমরা সব পড়ে আসছি আগে। তো দেন তুমি যদি ভাই এরপর এখানে কি করতে দেখো, দেন এরপরে যদি আমি এখানে জিঙ্ককে দিতাম এবং পানিকে দিতাম, জিঙ্ক এবং পানিকে দিতাম, তখন যেটা হইতো ঘরে চাল উড়ে যেত। এই যে চালটা অক্সিজেনটা নিয়ে কে যেত, জিঙ্ক চলে যেত, তৈরি করতো কি জিঙ্ক অক্সাইড। তো উপরের অক্সিজেন চলে যাওয়াতে নিচের ঘরে ভেঙে যেত, ফলে এই পার্টটা আলাদা হয়ে যাইতো, আবার এই পার্টটাও তোমার আলাদা হয়ে যাইতো। তাহলে এখানে আমরা কি কি পাইতাম তখন দেখো, এখানে HCHO, তাহলে এখানে আমরা পাইতাম 2টা HCHO। তাহলে দেখো এখানে, অথবা তুমি এভাবে লেখো জিনিসটাকে, একটা পার্ট হচ্ছে HCHO, পরবর্তী পার্টটাও তুমি HCHO পাইছো। অর্থাৎ দেখো শুরুতে এটা ছিল 2 কার্বনের, আর যেগুলো পাইছো
এগুলো এক কার্বন করে, হ্যাঁ ঠিক আছে, মোট 2 কার্বন, ঠিক আছে, দুইটাকে যোগ করলে। কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা যদি তুমি চিন্তা করো, ইন্ডিভিজুয়ালি একটা যৌগকে নিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে এখানে কার্বন সংখ্যা কিন্তু কমে গেছে, কারণ মেইন যৌগে কার্বন ছিল 2টা। হ্যাঁ, মোট কার্বন এখানে একটা মোট 2টা, সেটা ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা যৌগের কথা চিন্তা করলে কিন্তু একটা যৌগে কিন্তু একটা কার্বন হয়ে গেছে। সো তাহলে এই যৌগটাতে একটা কার্বন কমে গেছে। এবার তুমি এটাকে নাও। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে কি করব আমরা এবার, এইটারে হচ্ছে আমরা ভাই মিথানলে ট্রান্সফার করব। খেয়াল করে দেখো, HCHO, এটার আমরা কিসে ট্রান্সফার করব ভাই, এটার আমরা হচ্ছে ভাই মিথানলে ট্রান্সফার করব। অলরেডি মাত্র তোমাকে শিখে আসছি নোটের মধ্যে। দেখো কিভাবে অ্যাপ্লাই হবে দেখো জিনিসটা। তাহলে তোমার টার্গেট হচ্ছে তুমি এটাকে CH3OH এ কনভার্ট করবা। কিভাবে করবা দেখো, ফার্স্ট অফ অল আমি তোমার বলি, এখানে অক্সিজেন আছে একটা, এখানে অক্সিজেন আছে একটা, এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে একটা, এই পাশে হাইড্রোজেন দেখো কয়টা, 2টা, এই পাশে হাইড্রোজেন দেখো কয়টা, মোট 4টা, কারণ CH3 তে 3টা, এখানে একটা, মোট 4টা। তাহলে তুমি বুঝতেই পারতেছো, তুমি যদি এখানে মিথানল থেকে যদি ভাই এই মিথানল তৈরি করতে যাও, তোমার তাহলে কিন্তু এখানে হাইড্রোজেন 2টা যোগ করা লাগবে, কারণ এখানে 2টা, এখানে 4টা। তাহলে ভাই 2টা তুমি জায়মান হাইড্রোজেন যুক্ত করে দাও, এবং তুমি এখানে বিজারক হিসেবে রাখো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটকে। তাহলে এভাবে তোমার আলটিমেটলি ইথিন থেকে কি তৈরি হয়ে গেছে, মিথানল তৈরি হয়ে গেছে। তাহলে তুমি লিখবা যে এটা দুই দুই স্টেপে ঘটবে। প্রথম ঘটনা ঘটবে এইটা, পরে এখানে যেটা মিথানল যেটা তৈরি হয়েছে, এই মিথানলকে যদি আমরা এখন বিজারণ করি, তাহলে আমার তৈরি হবে হচ্ছে এটা। এইখানে আমার কি তৈরি হয়ে গেলো তাহলে বলো তো, মিথানলকে আমরা যদি বিজারণ করি, তাহলে এখানে আমার ফাইনালি তাহলে তোমার কি তৈরি হয়ে গেছে, মিথানল তৈরি হয়ে গেছে। তাহলে আমি যদি তোমাকে একটা ফ্লো চার্ট দেখাই, ফার্স্টে তোমার এখানে ইথিন ছিল, এই ইথিনকে তুমি ওজোন আয়ন করছো, মানে ওজন আয়ন বিক্রিয়া করাইছো। ওই ওজন আয়ন বিক্রিয়াতে তোমার তৈরি হয়েছে হচ্ছে ভাই মিথানল, আর ওই মিথানলকে তুমি কি করাইছো ভাই, বিজারণ করাইছো। ফলে তোমার তৈরি হয়েছে হচ্ছে ভাই মিথানল। আশা করি তুমি ফ্লো চার্টটা এখানে সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি 4 নম্বর প্রবলেমও কারো কোনো প্রবলেম থাকার কথা না। চলো এবার দেখি আমরা 5 নম্বরটা কি বলছে। 5 নম্বরটা বলছে হচ্ছে ভাই সোডিয়াম প্রোপানয়েড থেকে তোমার হচ্ছে ভাই কি তৈরি করো, ইথেন তৈরি করো। আমি চলো আগে একটা পেজ অ্যাড করি এখানে। তাহলে এবার আমার কাজটা কি, 5 নম্বরে সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন। চলো আমি তাহলে এখানে কোয়েশ্চনটা তোমাকে লিখি তোমার সুবিধার জন্য। সোডিয়াম প্রোপানয়েড হতে ইথেন তৈরি করতে বলছে, এটা দুনিয়ার সোজা। চলো জিনিসটা আমরা দেখি। প্রথম কথা, আগে চলো আমরা সোডিয়াম প্রোপানয়েডের সংজ্ঞা লিখি, মানে সংকেত লিখি। সোডিয়াম প্রোপানয়েড মানে কয়টা, 3টা কার্বন থাকবে, তার মানে CH3, CH2, COONA, 3টা কার্বন আছে। এটা থেকে তোমার কি তৈরি করতে বলতেছে ভাই, ইথেন তৈরি করতে বলতেছে, তার মানে 2 কার্বনের অ্যালকেন। এটা তৈরি করতে বলতেছে CH3। দেখো তো ভাই, এখানে একটা জিনিস তুমি চিন্তা করো, এই যৌগে কার্বন কয়টা, 3টা, আর এই যৌগে কার্বন কয়টা, 2টা। তাহলে কার্বন একটা কমাইতে হবে। কার্বন কমানোর জন্য যে বিক্রিয়াটা আমরা ইউজ করি তাকে আমরা কি বলি, ডিকার্বক্সিলেশন। দেখো হাইড্রোজেন কমানোর জন্য যেটা, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। কার্বন কমানোর জন্য যেটা, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। তো ভাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা প্রভাবক বা মাধ্যম হিসেবে কাকে ইউজ করি, সোডা লাইমকে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডকে আমরা ইউজ করি। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা কি লিখবো ফার্স্টে। তাহলে আমি যদি তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা CH3, CH2, COONA কে নিলাম। তাহলে এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে আমরা নিলাম মাধ্যম হিসেবে। তাহলে এখানে তোমার তখন কি তৈরি হয়ে যেত, তখন তোমার এখানে এই COONA যেটা আছে সেটা Na2CO3 আকারে বেরোয় যেত। পরবর্তীতে এই CH3 থাকতো। ওকে, এভাবে করে তোমার যোগটা তৈরি। আর কিছু হইতো না, আমি চেক করে দেখি সমতা যদি করতে চাই। দেখো এইখান থেকে তো তুমি পাইছো হচ্ছে যে এটা, এই হাইড্রোজেন আসছে থেকে এই হাইড্রোজেনটা, এখানে এনে তাহলে Na2 হয়েছে, এখানে কার্বন 2টা অক্সিজেন, একটা অক্সিজেন, মোট 3টা অক্সিজেন, এই জন্য Na2CO3 হয়েছে। ওকে, এটা হয়েছে। তার মানে এখানে তুমি কি তৈরি করে ফেলছো, এটা ছিল তোমার হচ্ছে ভাই সোডিয়াম প্রোপানয়েড
তাহলে এটাকে যদি আমরা ডিকার্বক্সিলেশন করি, তাহলে আমাদের ডিকার্বক্সিলেশন করার ফলে সোডিয়াম প্রোপানয়েড থেকে আমাদের ইথেন তৈরি হয়ে গেছে। আশা করি ভাই সবাই এখানে বুঝতে পারছো। তাহলে আমাদের এই 5টা কোশ্চেনের আনসার শেষ। চলো আমরা এবার নেক্সট কোশ্চনে যাই। নেক্সট কোশ্চনে দেখো তোমাকে বলছে নিম্নলিখিত যৌগের পূর্ণ গাঠনিক সংকেত লিখো। ওকে, জাস্ট ডেটলে গাঠনিক সংকেত লিখতে বলছি, লিখতে পারলে ফুল 10 পেয়ে যাবা। এটাও রুয়েটে 2011 সালে আসছে। তো এই সংকেতগুলো কিন্তু তোমাকে আমি আগের লেকচারগুলোতে শিখাইছি। দেখো তো ভাই ডেটলের সংকেত কি ছিল? ডেটলের সংকেত ছিল তোমার এরকম। এখানে তুমি প্রথমে একটা বেঞ্জিন আঁকবা আগে। ভাই সংকেত কিন্তু তোমার মুখস্থই করা লাগবে। তুমি দেখবা কোশ্চেন ব্যাংক খুললেই যে কতগুলো আসলে সংকেত থেকে কোশ্চেন আসছে। সব সংকেত মুখস্থ করা লাগবে না, যেগুলো আমি পড়াবো সেগুলো মুখস্থ করা লাগবে। যেগুলো তোমাকে আমি প্রতিটা প্রায় 2-3টা লেকচার পরই গুরুত্বপূর্ণ সংকেত পড়ানোর চেষ্টা করি, ওগুলো মুখস্থ করে ফেলবা। তো ডেটলের সংকেত কি? প্রথমে একটা বেঞ্জিনের মতো আঁকবা, তারপরে তুমি উপরে দিবা হচ্ছে ভাই OH, নিচে দিবা হচ্ছে ভাই তোমার এখানে ক্লোরিন, এই দুই পাশে তুমি CH3 দিয়ে দিবা। ওকে, তাহলে তুমি এখানে কি কি দিছো বলো তো? ডেটলের সংকেতটাতে, ডেটলের সংকেতে উপরে দিছো হচ্ছে ভাই OH, নিচে নিচে দিছো হচ্ছে ভাই Cl, আর দুই পাশে দুইটা CH3 দিয়ে দিবা। এটাই হচ্ছে তোমার কি বলতো ভাই ডেটলের তোমার গাঠনিক পূর্ণ গাঠনিক সংকেত। এরপর জিজ্ঞেস করছে দেখো তোমাকে এর পরের কোশ্চেনটাতে, সেটা হচ্ছে যে ভাই নিচে উল্লেখিত যৌগের বাণিজ্যিক নাম লিখো। CCl3+NO2। আমরা কি শিখছি? এই যৌগটার নাম হচ্ছে ভাই তোমার কাঁদুনে গ্যাস। সরি, কি কইতাছি, এই যৌগের নাম হচ্ছে ভাই ক্লোরোপিক্রিন। CCl3+NO2। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে তোমার ভাই ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন। আর এটা দ্বারা কি তৈরি হয় ভাই? কাঁদুনে গ্যাস তৈরি হয়। তাহলে আমি জিনিসটা আবার তোমাকে বুঝাই বলি। CCl3+NO2, এই যৌগের নাম কি ভাই? এই যৌগের নাম হচ্ছে ভাই ক্লোরোপিক্রিন। আর এই যৌগটা দ্বারা কি তৈরি হয়? কাঁদুনে গ্যাস তৈরি হয়। আমি চলো একটা কাজ করি তাহলে, এই যৌগটাকে আমরা একটু এদিকে চলো এটাকে আমরা এক্সাম্পলটাকে এদিকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এই যৌগের নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এবং যদি তোমাকে এটার ব্যবহার লিখতে বলতো, তখন তুমি ব্যবহার হিসেবে কি লিখতা? এর দ্বারা কাঁদুনে গ্যাস তৈরি হয়। কাঁদুনে গ্যাস তৈরি হয়। যদি তোমাকে এখানে ব্যবহার লিখতে বলে না, আমি জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি যদি কেউ ব্যবহার লিখতে বলে। তাহলে এই যে CCl3+NO2 এই যৌগের নাম কি? ক্লোরোপিক্রিন। ওকে, এটা মনে রাখিও ভাই, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সটে দেখো আমাকে জিজ্ঞেস করা হয়েছে ভাই তোমার ম্যানথল। ম্যানথল তুমি কিভাবে লিখবা? দেখো এই ম্যানথলটা আসলে খুব সোজা। এখানে দেখে তুমি প্রথমে বেঞ্জিনের মধ্যে একটা স্ট্রাকচার রাখবা, কিন্তু বেঞ্জিনের গোল জিনিসটা দিবা না, জাস্ট বেঞ্জিনের মধ্যে একটা স্ট্রাকচার রাখবা চকটাকার। ওকে, ম্যানথলের মধ্যে। তারপর উপরে তুমি দিবা হচ্ছে ভাই CH3। এগুলো মুখস্থ করে ফেলবা ভাই, এগুলো বোঝার কিছু নাই সংকেত। পুরাপুরি লিখে লিখে প্র্যাকটিস করবা, দিনে 2-3 বার করে প্র্যাকটিস করবা। তারপর দেখো এখানে থাকবে তোমার হচ্ছে ভাই OH। দেখবা এরকম 4-5 বার করলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাচ্ছে। CH, দুই পাশে CH3 দিয়ে দিবা। তাহলে এটা হচ্ছে তোমার ভাই ম্যানথলের সংকেত। তাহলে ম্যানথলের সংকেত কিরকম? ম্যানথলের সংকেত হচ্ছে তোমার এখানে ভাই তুমি প্রথমে আগে বেঞ্জিনের মতো একটা জিনিস একটা চকটাকার একটা বস্তু আঁকবা, কিন্তু ভিতরে বেঞ্জিনেট বলে দিবা না। উপরে CH3 দিবা, নিচে দিবা CH, দুই পাশে দিবা CH3, এখানে দিবা OH। দেখো এটা বুয়েটে 2011 সালে আসছিল। সেই কোশ্চেনগুলো পারলে একদম পুরো নাম্বার। ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট স্টেপটা করি। নেক্সট স্টেপটারে ভাই 3 স্টার দাও, কারণ এই সংকেতটা অনেকবার পরীক্ষায় আসছে। ইভেন কি আমার বারে 2017 সালেও বুয়েটে এটা আসছে। তো আমি এটা এখানে যদিও সালটা লেখা হয় নাই, এটা রুয়েট আসছে, অনেকবার আসছে পরীক্ষায় এটা। জিনিসটা কি? ডিডিটি। ডিডিটি তো এখানে তুমি ভালো করে মনে রাখো ভাই, DDT। চলো এটা সংকেত আমরা লিখি। সংকেতটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আঁকবো সেভাবে আঁকলে দেখবে সংকেতটা সোজা লাগতেছে তোমার কাছে। তুমি প্রথমে যেটা করবা ভাই, দুইটা সোয়া বেঞ্জিন আঁকবা। দেখো এই বেঞ্জিনগুলো আমরা বলি দাঁড়ানো বেঞ্জিন, তুমি যেটা কি আঁকবা? দুইটা সোয়া বেঞ্জিন। ভাই তাহলে সোয়া বেঞ্জিন এবং দাঁড়ানো বেঞ্জিন কি সেম? দোনোটা ভাই সেম, জাস্ট আমরা আঁকার সুবিধার জন্য। তাহলে এখানে আমরা একটা সোয়া বেঞ্জিন আঁকলাম, দেন আমরা এখানে একটা সোয়া বেঞ্জিন আঁকবো। ওকে, তাহলে এখানে একটা সোয়া বেঞ্জিন আঁকছি আমি, তোমার এখানে একটা, তাহলে আমরা এখানে সোয়া বেঞ্জিন আঁকছি। দেন এই দুটো সোয়া বেঞ্জিনকে ভাই একটা কার্বন দিয়ে কানেক্ট করে দিবা। তাহলে এই দুটো সোয়া বেঞ্জিনকে তুমি হচ্ছে যে একটা কার্বন দিয়ে কানেক্ট করে দিবা। তো তাহলে কার্বনের দুইটা হাত গেল, কার্বনের তাহলে আরো কয়টা হাত থাকে? আরো দুইটা হাত বাকি থাকে। নিচের হাতে হাইড্রোজেন দিয়ে দিবা, উপরে আরেকটা কার্বন দিবা। উপরে কার্বনের কয়টা হাত? 4টা হাত। একটা হাত না ফিল আপ হয়েছে, তাহলে হাত খুলবো আরো কয়টা?
তিনটা, ওই হাতগুলোতে ক্লোরিন দিয়ে দিবা। তারপর এই সোয়া বেঞ্জিনের দুই পাশে ঘড়ির মতো করে দুইটা ক্লোরিন দিয়ে দিবা। তাহলে এটা হচ্ছে তোমার ভাই ডিডিটির সংকেত। তাহলে সংকেতটা আমরা কিভাবে আঁকছি আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে দুইটা আগে সোয়া বেঞ্জিন আঁকবা, সোয়া বেঞ্জিন দুইটা কার্বন দিয়ে কানেক্ট করবা, কার্বনের উপরে নিচে দুইটা হাত দিবা, নিচের হাতে হাইড্রোজেন দিবা, উপর হাতে আরেকটা কার্বন দিবা। সো ফলে ওই কার্বনের আবার আরো তিনটা হাত বাকি আছে, ওগুলোতে ক্লোরিন বসাবা, আর বেঞ্জিনের দুই পাশে দুইটা ক্লোরিন দিবা। এটা হচ্ছে তোমার ভাই কার সংকেত বলো তো? ডিডিটির সংকেত। এটা ভাই মনে রাখতেই হবে, মুখস্থ রাখতেই হবে, পরীক্ষায় এটা অনেকবার আসছে। চলো আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে দেখে আমাদের কি কোয়েশ্চেন আছে। নেক্সটে আমাদের সংকেত লিখতে বলছে হচ্ছে ভাই টিএনটি। এগুলো সংকেত সোজা, টিএনটি গুলোর সংকেত একদম সোজা। আগে আমাকে বলো তো ভাই টিএনটির পূর্ণরূপ কি? টিএনটির পূর্ণরূপ হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। তাহলে টিএনটি যেটা আছে এটার পূর্ণরূপ হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। ওকে, সো দেখো প্রথম কথা, এটা একটা টলুইন, এর সাথে তিনটা নাইট্রোমূলক আছে, এটা হচ্ছে যৌগ। তাহলে ফার্স্টে একটা টলুইন আঁকো। টলুইন আমরা কিভাবে আঁকি? একটা প্রথম আগে বেঞ্জিন আঁকি, বেঞ্জিন আঁকার পরে টলুইনের জন্য আমরা এখানে একটা CH3 দিই। ট্রাই নাইট্রো, তাহলে নাইট্রোমূলক কয়টা থাকবে? তিনটা থাকবে। তাহলে নাইট্রোমূলক এখানে একটা দাও, নাইট্রোমূলক নিচে একটা দাও, নাইট্রোমূলক এখানে একটা দাও। ওকে, তাহলে এখানে তোমার এটা ট্রাই নাইট্রো টলুইন হয়ে গেছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এরপর দেখো একটা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করছো তোমাকে। জিজ্ঞেস করছো হচ্ছে ভাই ফরমালিন কি এবং হেক্সামিন যৌগের চাকতিক গাঠনিকটি লিখো। সো আমি চলো তোমাকে প্রথমে আগে প্রথম সহজ থেকে আসি। প্রথমে জিজ্ঞেস করছে ফরমালিন কি। দেখো তো ভাই আমরা 19 ফরমালিনের সংজ্ঞা পড়ে আসছি। মিথানেল বা ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ফরমালিন বলি। তাহলে এখানে আমরা সংজ্ঞা লিখবো ফরমালিনের। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে মিথানেল বা ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর জিজ্ঞেস করছে হেক্সামিন এই যৌগের চাকরিক গঠনিকটি লিখো। এটাও তোমার একটু মুখস্থ রাখা লাগবে ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। চলো আমি তোমাকে তাহলে প্রথমে বলি, হেক্সামিন যেটা আছে, হেক্সামিন এটার ইংলিশ আর একটা নাম আছে যাকে আমরা বলি ইউরোট্রপিন। ইউরোট্রপিন। ওকে, তাহলে হেক্সামিনের আরেকটা নাম কি বলতো ভাই? ইউরোট্রপিন। ভাই হেক্সামিনের সংকেতটা তুমি যদি আমার টেকনিকে না আঁকো তাহলে তোমার কাছে একটু হয়তো কঠিন মনে হবে, কিন্তু আমার টেকনিকে আঁকলে দেখবা সংখ্যাটা অনেক, মানে এই সংকেতটা অনেক সোজা লাগতেছে। চলো তাহলে আমরা দেখি জিনিসটা। তাহলে ফরমালিন কাকে বলে সেটা তো আশা করি বুঝছি। চলো আমরা এবারে হেক্সামিন আঁকবো। হেক্সামিন কিভাবে আঁকবো ভাই আমি তোমাকে বুঝাই, দেখো খুব সোজা জিনিস। প্রথমে তুমি দেখো আমার মতো করে আঁকো, আস্তে আস্তে আঁকো। প্রথমে তুমি একটা নাইট্রোজেন দাও, দিছো ভাই। ওই নাইট্রোজেনে কয়টা হাত থাকে আমাকে বলো? নাইট্রোজেনের হাত থাকে তোমার হচ্ছে ভাই তিনটা। তাহলে তুমি একটা কাজ করো, নাইট্রোজেন থেকে তিনটা হাত বাড়াও। তাহলে একটা হাত এদিকে দাও, একটা হাত এদিকে দাও, একটা হাত তুমি নিচে দাও। তাহলে নাইট্রোজেন থেকে আমরা কয়টা হাত দিলাম? তিনটা হাত দিলাম। ওই তিনটা হাতে তুমি CH2 কে দাও। তাহলে ওই তিনটা হাতে তুমি CH2 কে দিছো, CH2 কে দিছো। তো ভাই দিলাম, এবার কি হবে দেখাচ্ছি। এবার দেখো CH2 কে দিছো। তো ভাই কার্বনের কয়টা হাত থাকে ভাই? কার্বনের হাত থাকে চারটা, কিন্তু দেখো প্রত্যেকটা কার্বনের নাইট্রোজেনের সাথে একটা হাত যুক্ত আছে। দেখো এখানে এই কার্বনটা নাইট্রোজেনের সাথে একটা হাত যুক্ত, আর হাইড্রোজেন যুক্ত কয়টা? দুইটা। তাহলে কার্বনের হাত ইউজ হয়ে গেছে তিনটা। এই কার্বনও দেখো নাইট্রোজেনের সাথে যুক্ত যুক্ত আছে একটা হাত, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে এখানে দুইটা এই কার্বনের সাথে, অর্থাৎ তাহলে হাইড্রোজেনের তিনটা হাত ইউজ হয়ে গেছে। এই কার্বনেরও নাইট্রোজেনের সাথে একটা বন্ধন আছে, দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা বন্ধন আছে, তার মোট বন্ধন হচ্ছে কয়টা? তিনটা খরচ হয়ে গেছে। আরো কয়টা করে বন্ধন বাকি আছে ভাই? কার্বন গুলারও একটা করে বন্ধন বাকি আছে। তাহলে কার্বনেরও একটা করে হাত বাড়াই দাও। কার্বনের হাত বাড়বে কয়টা? একটা, একটা করে হাত বাড়াও। ওই বাড়ানো হাতগুলোতে, ওই বাড়ানো যে হাতগুলো আছে সেগুলোতে তুমি নাইট্রোজেন বসাও। ওই বাড়ানো হাতগুলোতে কাকে বসাও? নাইট্রোজেনকে বসাও। এখন দেখো তাহলে তিনটা নাইট্রোজেন যেগুলো আছে, এই নাইট্রোজেন গুলোরও কয়টা করে হাত খোলা? দুইটা করে কিন্তু হাত এখনো খোলা, কারণ একটা না ভাই কার্বনের সাথে ইউজ হয়েছে এখানে।
খেয়াল করে দেখো, এই নাইট্রোজেনটার একটা হাত এখানে ইউজ হয়েছে, এই নাইট্রোজেনের একটা হাত এখানে ইউজ হয়েছে, নাইট্রোজেনটার একটা হাত এখানে ইউজ হয়েছে, আরো কয়টা করে হাত বাকি আছে? দুইটা। তাহলে আমরা প্রথমে চলো বাম পাশে নাইট্রোজেন নিয়ে কাজ করি। এটার একটা হাত এদিকে দাও, একটা হাত তুমি এদিকে বাড়াই দাও, তারপর একটা হাত এই নাইট্রোজেনটারও একটা হাত তুমি এদিকে দাও, একটা হাত তুমি নিচে বাড়াই দাও। ওকে, আর নিচে যে নাইট্রোজেনটা আছে এটার একটা হাত এখানে দাও, আর একটা হাত তুমি এখানে দাও। এই যে খালি যে জায়গাগুলো আছে না, এই খালি জায়গাগুলোতে তুমি CH2 কে বসাই দাও। তাহলে ভাই সো সিম্পল, এটা আঁকা কিভাবে আঁকছে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করি। প্রথমে আমরা সেন্টারে নাইট্রোজেনটাকে আঁকছি, আঁকার পরে ওই নাইট্রোজেনের তিনটা হাত দিছি, তিনটা হাতে CH2 কে বসাইছি, একটা CH2, একটা CH2, একটা CH2। দেখো তো, CH2 আর হচ্ছে একটা নাইট্রোজেনের সাথে একটা বন্ধন যুক্ত আছে, ধরে প্রত্যেকটা কার্বনের আবার একটা করে হাত খোলা। ওই খোলা হাতে আমরা তিনটা নাইট্রোজেন বসাইছি, খোলা হাতগুলোতে। ওই নাইট্রোজেন দেখো একটা হাতে ইউজ হয়েছে, তাহলে আরো দুইটা হাত খোলা। ওই দুইটা হাতে যে খালি জায়গাগুলো আছে ওগুলোতে আমরা আবার CH2 কে বসাইছি। এই ঘুরাই ফেরাই সেম জিনিস। তাহলে এগুলো যদি দুই একবার একটু প্র্যাকটিস করো, দেখবে অটোমেটিক্যালি মনে থাকতেছে। এখন অনেকে কি করে, এই যে প্রথমবার দেখে যদি এই যোগটা মনে রাখতে চাও, তুমি জীবনও পারবা না। তুমি আমার মতো স্টেপ বাই স্টেপ আঁকা শেখো। যেমন দেখো, আমাকে অনেকে বলে যে ভাই DDT সংকেত অনেক কঠিন। তো ভাই বিশ্বাস করো, তুমি যদি আমার মতো স্টেপ বাই স্টেপ আঁকো, যে প্রথমে জিরো সহ বেঞ্জিন আঁকো, জিরো সহ বেঞ্জিনটা তারপর তুমি কানেক্ট করো, কানেক্ট করার পরে তুমি হচ্ছে এদের মধ্যে কার্বন দিয়ে দাও কানেক্ট করে, তারপর কার্বন থেকে দুইটা হাত বের করে, একটা তো হাইড্রোজেন দাও আর একটা আরেকটা কার্বন দাও, ওরা ওই কার্বনের আবার তিনটা হাতে ক্লোরিনকে দাও, আবার বেঞ্জিনের সাথে দুইটা ক্লোরিনকে যুক্ত করে দাও, এটাই DDT সংকেত। এভাবে মনে রাখলে জিনিসটা অনেক সোজা হয়। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চন অনেক ইন্টারেস্টিং। এখানেও দেখো আমাদের কি বের করতে বলতেছে, নিচের যৌগগুলোর পূর্ণ গাঠনিক সংকেত। এগুলো সবগুলো কিন্তু আমরা আগের লেকচারগুলোতে শিখে আসছি, আগের আগের বেশ কয়েকটা লেকচার আগে। ফার্স্টে আমাদেরকে লিখতে বলতেছে প্যারাসিটামলের সংকেত লিখো। ওকে, লিখবো চলো। তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের ভাই প্যারাসিটামল। চলো আমরা তাহলে এটার সংকেত লেখার চেষ্টা করি। প্যারাসিটামলের সংকেত শিখছি আমরা। প্যারাসিটামলের সংকেত কি ছিল দেখো তো, তুমি একটা বেঞ্জিন আঁকতা, এভাবে বেঞ্জিন আঁকার পরে তুমি কি করতে দেখো, বেঞ্জিন আঁকতা প্রথমে একটা, পরে তুমি এখানে একটা OH কে দিতা, তারপর তুমি এখানে একটা NH, তারপরে COCH3। এটা ছিল তোমার হচ্ছে ভাই প্যারাসিটামলের সংকেত। তাহলে আমরা কি করতাম ভাই, একটা OH কে দিতাম, নিচে লিখতাম কি NH COCH3। এটা হচ্ছে আমাদের ভাই প্যারাসিটামলের সংকেত। এরপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ভাই অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন আমরা অনেকবার দেখছি সংকেত, অ্যাক্রোলিন। এই জন্যই আসলে আমি সংকেত দেবো, তাই এত গুরুত্ব দিই। দেখছো কয়টা কোয়েশ্চেন আছে সংকেত থেকে। সংকেত অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু কেন জানি এটাকে মানে মানুষজন একটু কম করে পড়তে যায় এবং এটাতে কিন্তু ভুল করে। দেখো, এখানে কিন্তু কোনো কিছু চিন্তাও করা লাগবে না। এই টপিকটা থেকে, সংকেত টপিকটা থেকে আসলে নাম্বার তোলা খুবই সোজা। যৌগ দেখবা, আনসার করে দিবা, এখানে কোনো কিছু চিন্তাও করা লাগতেছে না। অন্যান্য ম্যাথে চিন্তা করা লাগে। এটা থেকে নাম্বার তোলা সবচেয়ে সোজা। তাহলে দেখো, অ্যাক্রোলিনের সংকেত আমরা কি শিখছিলাম, CH2 দিতাম, তারপর আমরা ডাবল বন্ড দিতাম, CH দিতাম, তারপর আমরা এখানে একটা CHও দিতাম। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাক্টোরিনের সংকেত। এরপর আসো ভাই মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের সংকেত আমরা কি শিখছি দেখো তো, মিথাইল অরেঞ্জের সংকেত আমরা শিখছি, আমরা দুইটা বেঞ্জিন আঁকতাম, সোয়া বেঞ্জিন, সোয়া বেঞ্জিন আঁকার পরে এখানে একটা বেঞ্জিন আঁকছি, এটার একটা সোয়া বেঞ্জিন। তারপর এই দুটো বেঞ্জিনকে আমরা নাইট্রোজেন দিয়ে কানেক্ট করতাম। তাহলে আমরা প্রথমে কি করতাম, প্রথমে আমরা এখানে একটা নাইট্রোজেন দিতাম, ডাবল বন্ড দিতাম, আর একটা নাইট্রোজেন দিতাম, আর একটা সিঙ্গেল বন্ড দিতাম, এভাবে নাইট্রোজেন দিয়ে কানেক্ট করতাম। আচ্ছা দেখো তো, এই যৌগটা যদি থাকে শুধুমাত্র, এই যৌগটার নাম হচ্ছে অ্যাজোবেনজিন। ওকে, এবং তুমি যদি এর সাথে যদি এখানে নাইট্রোজেন দাও, উপরে নিচে যদি CH3 দাও, উপরে নিচে যদি CH3 দাও, এবং এই বাম পাশে যেটা আছে এইটার সাথে এই বেঞ্জিনের সাথে তুমি যদি SO3H কে যুক্ত করে দাও, তাহলে এই টোটাল যৌগটাকে আমরা কি বলি বলতো, এই টোটাল যৌগকে আমরা বলি মিথাইল অরেঞ্জ। তাহলে এই যে আমি একটু এদিকে সুন্দর করে লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের ভাই মিথাইল অরেঞ্জ। একটু মুখস্থ করা লাগবে ভাই, এগুলা প্র্যাকটিস করা লাগবে। ওকে, দেখো এরপর আসতেছে ভাই সাইক্লোহেক্সানন।
সাইক্লোহেক্সানন তো খুব সোজা ভাই। প্রথম কথা, সাইক্লো তার মানে এটা চক্রাকার যৌগ, আর হেক্সানন মানে একটা কিটনের মতো ও থাকবে ডাবল বন্ড দিয়ে। তাহলে সাইক্লোহেক্সানন মানে এটা একটা চক্রাকার যৌগ, কিন্তু বেনজিন বলে কিন্তু রাখবো না, কারণ এটা অ্যারোমেটিক যৌগ না। এটার সাথে জাস্ট একটা অক্সিজেন থাকবে, যেহেতু হেক্সানন মানে কিটনের মতো, তাহলে এটা অক্সিজেন থাকবে। এটার আমরা কি বলি ভাই? এটার আমরা বলি হচ্ছে ভাই তোমার সাইক্লো হেক্সানন। ওকে, আচ্ছা, এবার আসো এফ। ইটা দিই নাই কেন ভাই? ইটা তোমার হচ্ছে যে এই চ্যাপ্টারের পড়া না, এটা অন্য জায়গার পড়া, এই জন্য ইটাকে আমরা দিই নাই, এই জন্য আমরা জাস্ট এফ এ চলে গেছি। তো টু পেন্টিন থ্রি অল। ওকে, তো এটা কি হবে দেখো সংকেতটা, পেন্টিন, টু পেন্টিন থ্রি অল। পেন্টিন মানে ভাই তোমার এখানে দেখো তো কার্বন থাকবে কয়টা? কার্বন থাকবে তোমার হচ্ছে 5টা। আর একটা জিনিস দেখো, পেন্টিন লেখে, ইন লেখে, ইন মানে কি? এখানে একটা অ্যালকিন বা ডাবল বন্ড থাকবে, এবং ডাবল বন্ডটা কত নম্বরে থাকবে? 2 নম্বর কার্বনে থাকবে। আমি আবার জিনিসটা তোমার বুঝাই বলি। যোগটা দেখো তো নাম কি লিখছে এখানে? নাম লিখছে হচ্ছে তোমার এখানে টু পেন্টিন থ্রি অল। এটার মানেটা কি দেখো, প্যান্ট এই কথাটা মানে হচ্ছে 5টা কার্বন, ইন আছে পেন্টিন, ইন থাকে মানে কি অ্যালকিন, কত নম্বরে থাকবে? ডাবল বন্ডটা 2 নম্বরে। আর অল যেটা সেটা কত নম্বরে থাকবে? 3 নম্বরে। তাহলে ভাই ফার্স্টে তুমি একটা কাজ করো, 5টা কার্বন আঁকো। তাহলে প্রথমে যেটা করো, ডাবল বন্ডটাকে তুমি কত নম্বরে দাও? 2 নম্বরে দাও। আর এই অল মানে ওএইচটাকে তুমি কত নম্বরে দাও? 3 নম্বরে দাও। আর বাকি হাতগুলো তুমি এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে থাকো। ও সিম্পল ভাই, এভাবে তুমি যৌগটা এঁকে ফেলতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমার কি, টু পেন্টিন থ্রি অল। আশা করতেছি আমি সংকেতগুলো তোমরা সবাই বুঝতে পারছো। চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চন আমাকে লিখতে বলছে কি, এটা বুয়েট 2009 সালে আসছিল। ফার্স্ট লিখতে বলছে রাইট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা ফর দ্য ফলোইং কম্পাউন্ডস, অর্থাৎ এই নিচের যৌগগুলো, কম্পাউন্ড মানে যৌগ, নিচের যৌগগুলোর জন্য স্ট্রাকচারাল ফর্মুলা অর্থাৎ গাঠনিক সঙ্গে রাখতে বলছে। ভাই দেখো ফার্স্টে আছে তোমার ম্যান্থল। দেখো তো ম্যান্থল আমরা একটু আগে দেখে আসছি, কোথায় দেখছি ম্যান্থল? এই যে ম্যান্থল। চলো এটাকে আমি আবার এখানে এঁকে দিই তোমার জন্য। তাহলে ফার্স্টে আসতেছে ভাই 1 নম্বরে ম্যান্থল। তাহলে ম্যান্থলের স্ট্রাকচার কি হবে দেখো তো? ম্যান্থলের স্ট্রাকচার হবে ভাই, তুমি প্রথমে এরকম একটা বেঞ্জিনের মতো দিবা, কিন্তু ডাবল বন্ড দিবা না। ওকে, তারপর এখানে একটা বন্ড বার করবে, এখানে একটা বন্ড বাই করবা, এখানে একটা বন্ড বাই করবা। তো উপরেরটাতে কি দিবা? উপরেরটাতে দিবা হচ্ছে CH3, নিচে দিবা এখানে CH3, এখানে দিবা CH3, আর এখানে একটা OH দিবা। দেখো তো সেম টু সেম কার মতো? এই যে আমরা যেখানে ম্যান্থল লিখছিলাম এখানে এটার মতো। ওকে, সেটা হচ্ছে আমাদের ম্যান্থলের সঙ্গে লিখছে। 2 নম্বর দেখো গ্লিসারিন। গ্লিসারিনের সঙ্গে তোমাকে পড়াই নাই, 9-10 তুমি পড়ে আসছো, তো আমি লিখে দিই সংকেতটা এখানে, গ্লিসারিন। একদম ইজি সংকেত, 9-10 তুমি পড়ছো। কি থাকতো দেখো তো গ্লিসারিনের মধ্যে? তোমার এখানে CH2 নিতা, তুমি এরপর এখানে লিখতা OH, তারপরে তুমি এখানে CH কে নিতা, তারপর তুমি এখানে লিখতা OH, তারপর তুমি এখানে CH2 কে আবার নিতা, তারপর তুমি লিখতে এখানে OH। এটা ছিল তোমার হচ্ছে ভাই গ্লিসারিনের সংকেত। আর প্যারাসিটামলের সংকেত তো আমরা মাত্রই পড়ে আসছি, দেখো কোথায়? এই যে এখানে প্যারাসিটামলের সংকেত। এগুলো আসলে বারবার আসে পরীক্ষায়, সো আসলে এর জন্য মুখস্থ তোমার রাখাই লাগবে। আমাদের সময় আমরা মুখস্থ করছি, তো প্যারাসিটামল তোমারও মুখস্থ করা লাগবেই। এডমিশনে পরে ভুলে যাও সেটা তো সমস্যা নাই, কিন্তু এডমিশনের আগ পর্যন্ত মনে রাখা লাগবে। এটা হচ্ছে প্যারাসিটামলের সংকেত NH CO CH3। সেটা হচ্ছে তোমার ভাই প্যারাসিটামল। ওকে, আশা করি ভাই বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চন লিখছে গ্যামাক্সিন বা লিন্ডেনের সংকেত লিখো। দেখো এটাও কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। তাহলে দেখো তুমি, আমরা গ্যামাক্সিনের সংকেত কি শিখে আসছি? গ্যামাক্সিন আঁকার জন্য আমরা কি করতাম? একটা বেঞ্জিনের মধ্যে স্ট্রাকচার রাখতাম, কিন্তু আমরা ভিতরে গোলটা বেঞ্জিনয়েড বলয়টা দিতাম না। বেঞ্জিনয়েড বলয় আমরা দিব না এখানে, জাস্ট বেঞ্জিনের মতো আমরা স্ট্রাকচার রাখছি। Cl Cl Cl
এবং আমরা এখানে 6টা করে ক্লোরিন দিয়ে দিতাম। সেটাই ছিল হচ্ছে আমার ভাই গ্যামাক্সিন বা লিন্ডানের সংকেত। জাস্ট আমরা ভিতরে বেঞ্জিনের বলেটা দিব না। ওকে, চলো ভাই তাহলে আমরা নেক্সট কোয়েশ্চন দেখি। নেক্সট কোয়েশ্চন আমাকে বলছে শূন্যস্থান পূরণ করো অ্যানিলিন ইয়েলো এবং মিথাইল অরেঞ্জ, অর্থাৎ এগুলো হচ্ছে ভাই আপনাকে স্ট্রাকচার লিখতে বলছে। ওকে, তাহলে ফার্স্টে চলো আমরা দেখি অ্যানিলিন ইয়েলো। এই জিনিস আমরা সব শিখে আসছি, জাস্ট আমরা স্ট্রাকচার দেখবো। অ্যানিলিন ইয়েলো, তো ভাই এটার স্ট্রাকচার কিরকম ছিল ভাই? এগুলো হচ্ছে সব 2টা করে সোয়া বেঞ্জিন আঁকতাম আমরা। তাহলে অ্যানিলিন ইয়েলো তো আমরা এখানে একটা সোয়া বেঞ্জিন আঁকবো, ধর এখানে আমরা আর একটা সোয়া বেঞ্জিন আঁকবো। বারবার বলতেছি ভাই, এই সোয়া বেঞ্জিন দাঁড়ানো বেঞ্জিন দোনোটা সেম। অনেকে এখানে কনফিউশন করে, অনেকে মনে করে এগুলো আলাদা আলাদা কিছু না ভাই, দোনোটাই সেম স্ট্রাকচার। জাস্ট আমাদের সুবিধা মতো আমরা আঁকবো যখন যেটা দরকার। এবং আমরা এইটাকে দুইটাকে নাইট্রোজেন দ্বারা কানেক্ট করব অ্যানিলিন, অর্থাৎ অ্যানিলিন মানে কি NH2 থাকে, তাহলে অ্যানিলিন ইয়েলোতে এখানে জাস্ট একটা NH2 থাকবে। এটাই হচ্ছে আমার টোটালি কি কার সংকেত ভাই? অ্যানিলিন ইয়েলোর সংকেত। চলো আমি তাহলে এটাকে আলাদা করে দিই। এবার আমরা লিখবো মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ আমরা মাত্র লিখে আসছি, কোথায় দেখো তো, এই যে এই যোগটা ছিল আমাদের মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, চলো তাহলে আমি এখান থেকে কপি করে আনি আর না লিখি জিনিসটা। আমি জাস্ট কপি করলাম, কপি করে চলো আমি এখানে পেস্ট করে দিই মিথাইল অরেঞ্জের সংকেতটা। তোমরা আবার কপি পেস্ট করিও না পরীক্ষায়, তাহলে কিন্তু মারা খাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরা খাইলে অবশ্যই খাতায় নাম্বার কেটে দিবে। সো ওগুলো করবো না, জাস্ট আমি এখানে কপি পেস্ট করতেছি ভাই। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে খ নাম্বার। তো ভাই এটা হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জের সংকেত, আর সেখানে একটা S থাকতো। এখানে আমরা S দিই নাই, S দেওয়ার কথা তো, হ্যাঁ S দিছি। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের আজকে কোয়েশ্চন ব্যাংকগুলো শেষ হয়েছে। নেক্সট আমরা হচ্ছে যে ভাই আবার বেঞ্জিন নিয়ে পড়বো। বেঞ্জিন আরো অনেক কিছু বাকি আছে, রেজোনেন্স দেখতে হবে, অর্থব্যারা নির্দেশক দেখতে হবে, অনেক কিছু বাকি আছে। সো আজকে ভিডিওটা এতটুকুই। তুমি যদি পড়াটা বুঝো, কোয়েশ্চন ব্যাংক সলভ বুঝো, তাহলে তুমি ভিডিওটা লাইক করতে পারো, তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভাই, এবং অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো ভাই। এতে জাস্ট আমার একটু সাপোর্টটা বাড়বে। ওকে, আর ভাই আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার অলরেডি একটা ফেসবুক আমার একটা গ্রুপ আছে, তুমি চাইলে সেখানে অ্যাড হইতে পারবো এই চ্যানেলের সেম নামেই। আবার ফেসবুকে একটা পেজ আছে, তুমি সেখানে লাইকও দিতে পারো। তো গ্রুপের মধ্যে তুমি তোমার যে কোনো ডাউট জিজ্ঞেস করতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আনসার দেওয়ার। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।